আজকে যদি ধর্মঘট হয় তাহলে হেঁটে যাব, না হলে মোটর বাইকে। আপনি যদি এই কথাটার অর্থ খুব সহজভাবে বুঝে থাকেন তাহলে মাইক্রোসফট এক্সেলে যৌক্তিক সমস্যার সমাধানগুলো আমরা ঠিক ততটাই সহজে বুঝতে পারবো। অনেককেই দেখেছি যে মাইক্রোসফট এক্সেলে তারা বিভিন্ন ধরনের সমস্যা, যেমন ইলেকট্রিক বিল রেজাল্ট তৈরি করা, হাউস রেন্ট তৈরি করা, পার্সেন্টেজ বের করা, কমিশন বের করা ইত্যাদি কাজের জন্য তারা বিভিন্ন ধরনের সূত্র মুখস্থ করে থাকেন। আসলে কি সূত্র মুখস্থ করে কোনো শেষ করা সম্ভব? তাহলে আমাদের কি করতে হবে? পুরো ভিডিও টিউটোরিয়ালটি আপনি মনোযোগ দিয়ে দেখলে আপনিও নিশ্চয়ই একমত হবেন যে আসলেই সূত্রগুলো মুখস্থ করার বিষয় নয়, এটি শুধুমাত্র গঠন কাঠামো এবং কিছু বেসিক ব্যাপারগুলো আমাদের জানা দরকার। এই যৌক্তিক সমস্যার সমাধান করার জন্য আমাদের যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে অপারেটর। অপারেটর কী, চলুন দেখে নেওয়া যাক। মাইক্রোসফট এক্সেলের অপারেটর বোঝার আগে আমরা সাধারণ অপারেটর সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমরা কম্পিউটার অপারেটর নাম শুনেছি, আমরা লিফট অপারেটর কথা শুনেছি। কম্পিউটার অপারেটর যেমন একটি কম্পিউটারকে পরিচালিত করে, এটি লিফট অপারেটর যেরকম একটি লিফটকে পরিচালিত করে, সেরকম অপারেটর হচ্ছে কিছু বিশেষ চিহ্ন বা প্রতীক যেগুলো কোনো একটি ভ্যালু বা ভেরিয়েবলকে অপারেট করে থাকে। এটি মূলত কোনো একটি ইনস্ট্রাকশন বা নির্দেশনা বোঝাতে আমরা বুঝে থাকি। যেমন 5 + 5 = 10, 5 - 5 = 0, 5 × 5 = 25, 5 / 5 = 1। এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে সবগুলোই 5, কিন্তু এগুলোর রেজাল্টগুলো ডিফারেন্ট। কারণটাই হচ্ছে এখানে এই বিশেষ চিহ্ন বা প্রতীক যেগুলো আসলে একটা নির্দেশনাকে ব্যবহার করা হচ্ছে, নির্দেশনাকে মিন করছে, যেটির সাহায্যে আমরা ফলাফলগুলো ভিন্ন পাচ্ছি। এই প্রতীক বা নির্দেশনাগুলোই হচ্ছে অপারেটর, আর অপারেটর যে মানগুলো নিয়ে কাজ করে সেগুলোকেই বলা হয় অপারেন্ট। এখানে 5 গুলো হচ্ছে অপারেন্ট। মাইক্রোসফট এক্সেলেও আমরা যে অপারেটর দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখানে বেশ কয়েক প্রকারের অপারেটর রয়েছে। যেমন অ্যারিথমেটিক অপারেটরগুলো হচ্ছে এখানে অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, পার্সেন্টেজ এবং এক্সপোনেনশিয়েশন। এখানে প্লাস চিহ্নটি, মাইনাস চিহ্নটি সাধারণ গণিতের ব্যবহৃত চিহ্নগুলোর মতোই, তবে গুণ চিহ্ন বা মাল্টিপ্লিকেশন সাইন, ডিভিশন সাইন, ভাগ চিহ্ন এগুলো আলাদা। পার্সেন্টেজ সাইনটিও ঠিকই রয়েছে, এবং পাওয়ার বলে যেটি আমরা বলে থাকি এক্সপোনেনশিয়েশন, ঘাত, এটিকে ক্যারেট বলা হয়। আর ডিভিশন চিহ্নটি এখানে স্ল্যাশ ব্যবহৃত হচ্ছে, এবং মাল্টিপ্লিকেশন সাইনটি হচ্ছে স্টার, রিস্ক। এখন আমরা দেখব রিলেশনাল অপারেটর। এটি দুটি জিনিসের মধ্যে সম্পর্ক বা তুলনা করতে ব্যবহৃত হয়ে থাকে, যেমন ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল এবং নট ইকুয়াল। এখানে দুটি জিনিস সমান বোঝাতে ইকুয়াল ব্যবহার করা হয়ে থাকে। বাম পাশেরটি বড় বোঝাতে আমরা গ্রেটার দেন সাইন ইউজ করে থাকি। গ্রেটার দেন অর ইকুয়াল 33 মানে হচ্ছে 33-এর বেশি। লেস দেন অর ইকুয়াল 33 মানে কোনো কিছু থেকে কম বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। এবং গ্রেটার দেন অর ইকুয়াল এবং গ্রেটার দেন অর ইকুয়ালের মধ্যে অনেকে একটু গুলিয়ে ফেলেন, তাতে সুবিধার্থে বলছি গ্রেটার দেন অর ইকুয়াল টু 33 যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে এটি ন্যূনতম 33কে বোঝানো হয়ে থাকবে। এবং লেস দেন অর ইকুয়াল 33 যদি আমরা ইউজ করে থাকি তাহলে এটি সর্বোচ্চ 33কে বোঝানো হয়ে থাকবে। নট ইকুয়াল মানে হচ্ছে যদি কোনো কিছু অসমান হয় সেক্ষেত্রে। আমরা এগুলো এক্সেলে যখন প্র্যাকটিক্যালি করব তখন বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা নেব। এখন আমরা চলে আসি, আমরা যে উদাহরণটি দিয়ে শুরু করেছিলাম যে যদি ধর্মঘট হয় তাহলে হেঁটে যাব, না হলে মোটর বাইকে যাব। এখানে এই জিনিসটিকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে এখানে তিনটি জিনিস আমরা লক্ষ্য করতে পারছি। একটি হচ্ছে কন্ডিশন, একটি হচ্ছে কন্ডিশনটি ট্রু হলে কী হবে, আর একটি হচ্ছে কন্ডিশনটি যদি ফলস হয় তাহলে কী হবে, অর্থাৎ ধর্মঘট না হলে কী হবে সেটি আমরা দেখতে পাচ্ছি মোটর বাইকে যাব। ঠিক একইভাবে এখানে আমরা তিনটি জিনিস যেটি পেলাম, একটি হচ্ছে ধর্মঘট হলে আমরা হেঁটে যাব, আর না হলে মোটর বাইকে যাব। ঠিক মাইক্রোসফট এক্সেলেও যদি আমরা এই সমস্যাটাকে সমাধান করতে যাই আমাদের ঠিক এখানেও তিনটি জিনিস ব্যবহার করতে হবে। প্রথমটি হচ্ছে ইকুয়াল ফাংশন, ইকুয়াল ইফ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কন্ডিশন দিতে হবে, অর্থাৎ ধর্মঘট হলে ট্রু হচ্ছে, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হলে আমরা হেঁটে যাব, আর কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে আমরা মোটর বাইকে যাব। এই কথাটাই যদি আমরা ভিন্নভাবে বলে থাকি যে যদি ধর্মঘট না হয় তাহলে মোটর বাইকে, অন্যথায় হেঁটে যাব, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, ধর্মঘট যদি না হয়
এটাই হচ্ছে কন্ডিশন ট্রু হওয়া, কন্ডিশন মানে ধর্মঘট না হওয়াটাই কন্ডিশনটা ট্রু। তাহলে কিন্তু কন্ডিশনটা যদি চেঞ্জ হয় তাহলে আসলে অ্যাকশনটাও চেঞ্জ হবে। তার মানে কন্ডিশনটা যদি চেঞ্জ হয় তাহলে তার মানে হচ্ছে ধর্মঘট না হলে আমরা তখন কী করব, মোটর বাইকে যাব, এটাই কিন্তু তখন ট্রু ভ্যালু। এবং ধর্মঘট না হওয়াটা যদি ফলস হয় তার মানে হচ্ছে ধর্মঘট হলে কি হবে, তখন আমরা যাব হেঁটে। মোটামুটি এই কন্ডিশনটাই, এই ব্যাপারটি আমরা যদি সহজভাবে বুঝে থাকি তাহলে মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রেও আমরা ব্যাপারটা খুব সহজেই বুঝে যাব। এবার আমরা চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, বিষয়টি আরও ভালোভাবে দেখব। এখানে আমরা একটা রেজাল্ট তৈরি করব যেখানে কন্ডিশন হচ্ছে যে কোনো একটি সাবজেক্টে যদি 33 অথবা তার বেশি হয় তাহলে আমরা পাস রেজাল্টটি দেখব, না হলে ফেল দেখব। এর জন্য ঠিক একইভাবে আমরা ইকুয়াল সাইন দিয়ে শুরু করব, এরপর ইফ যদি, এরপরে দিতে হবে কন্ডিশন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লজিক্যাল টেস্ট ভ্যালু ইফ ট্রু ভ্যালু ইফ ফলস, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এখানে কন্ডিশন দিতে হবে, তারপর হচ্ছে কন্ডিশনটা ট্রু হলে কী হবে সেটি দিতে হবে, কন্ডিশনটি ফলস হলে কী হবে সেটি দিতে হবে। তো প্রথমেই আমাদের কন্ডিশন দিতে হবে যে এখানকার সেল ভ্যালুটা, এই সেলের ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 33 হয়, এটি হচ্ছে কন্ডিশন, কমা এই কন্ডিশনটা শেষ হলে আমরা কী দেখতে চাই, যা দেখতে চাই সেটি হচ্ছে পাস। এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, যদি আমাদের ফলাফলটা টেক্সট দিয়ে হয়, পাস ফেল অড ইভেন এরকম কোনো কথায় যদি কোনো উত্তর হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেটি ডাবল কোটেশন দিতে হবে। এরপর হচ্ছে কন্ডিশনটা যদি ফলস হয়, অর্থাৎ যদি 33 অথবা তার বেশি না হয় তাহলে আমরা কি দেখতে চাই, ফেল দেখতে চাই। তাহলে এখানে আমরা লিখে দেব যে ফেল, ব্যাস, এরপর এন্টার প্রেস। আমরা দেখতে পাচ্ছি এখানে 33 দিয়ে পাস দেখাচ্ছে, এবং এইটাকে যদি ফিল হ্যান্ডেল করি আমরা তাহলে যেগুলো 33-এর কম রয়েছে সেগুলো ফেল দেখাচ্ছে। এখানে যদি আমরা এটিকে একটু কমিয়ে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা ফেল দেখাচ্ছে। এখন একই রেজাল্ট আমরা যেভাবে মোটর বাইকের সঙ্গে বা ধর্মঘট হওয়ার সাথে যেটি আমরা এক্সাম্পলটি দেখালাম সেটির সাপেক্ষে আমরা যদি এখন বলি যে যদি এই সেল ভ্যালুটি 33-এর কম হয়, অর্থাৎ 33-এর বেশি দিয়ে আমরা একবার করেছিলাম, 33-এর সমান অথবা বেশি দিয়ে হয়, তাহলে আমরা কি দেখব, তাহলে কি হবে, যদি 33-এর কম হয় তাহলে ট্রু কি হবে, এই কন্ডিশনটা ট্রু হলে আমরা কি রিটার্ন করতে চাই, ফেল। তাহলে এখানে আমরা লিখে দেবো ফেল। আর এই কন্ডিশনটা যদি ট্রু না হয় তার মানে হচ্ছে সেটা অবশ্যই কমপক্ষে 33 বা তার বেশি। তাহলে আমরা 33 অথবা তার বেশি হলে কি চাই, আমরা পাস চাই। তাহলে এখানে আমাদের লিখে দিতে হবে পাস। তাহলে একই কন্ডিশন, একই জিনিস আমরা ভিন্ন কন্ডিশনের সাপেক্ষে একই ফলাফল দেখতে পাচ্ছি। যে আমরা আসলে কি সূত্রগুলো ফিক্স না, আপনি যেভাবে চিন্তা করছেন, আপনার লজিক যেভাবে আপনি ভাবছেন সেই যুক্তির সাপেক্ষে বা কন্ডিশনের সাপেক্ষে আপনাকে উত্তরটি দিতে হবে। এবার আমরা চলে আসি আরেকটি ফলাফল দেখতে। আমরা এখানে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি দেখতে চাচ্ছি, এটি কিভাবে করব? তাহলে আমাদের বলতে হবে প্রথমে ইফ, এখানে কন্ডিশন দিতে হবে, যদি এই সংখ্যাটির চেয়ে, অর্থাৎ এখানকার সেল ভ্যালুর চেয়ে এখানকার সেল ভ্যালুটি বেশি হয় তাহলে আমরা কি করব, এই সেল ভ্যালুটিকে দেখাবো। আর না হলে কি করব, এখানকার সেল ভ্যালুটিকে দেখাবো। এই ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে লক্ষ্য করি আমরা বড়টি এখানে প্রদর্শিত হচ্ছে, এখানে যেটি বড় সেটি এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে যদি এটিকে আমরা বাড়িয়ে দিই সেক্ষেত্রে লক্ষ্য করি এখানে যে এটির ভ্যালুটি চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ আমরা সেল ভ্যালু নিয়ে সবসময় কাজ করব। এবার আমরা দুটি সংখ্যার মধ্যে পার্থক্যটি ধনাত্মক সংখ্যায় দেখতে চাই, তাহলে আমাদের লিখতে হবে ইকুয়াল ইফ। তাহলে আমাদের কন্ডিশনটা কী হবে, যদি এই সেল ভ্যালুটি, এখানকার সেল ভ্যালুটি গ্রেটার দেন এই সেল ভ্যালুটির চেয়ে বেশি হয় তাহলে আমরা কি দেখতে চাই, এটি থেকে মাইনাস করব এই সেলটাকে। তারপর যদি না হয় তাহলে এই সেল ভ্যালু থেকে আমরা মাইনাস করব এটিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য দেখাচ্ছে এবং সেটি ধনাত্মক সংখ্যায় প্রদর্শন করছে, অর্থাৎ মাইনাস করছে সবসময় বড়টি থেকে ছোটটাকে। এবার আরও একটা উদাহরণ আমরা দেখি। এখন আমরা দেখব যে চতুর্থ বিষয়ের আমরা যে নম্বরটি পাই সাধারণত দেখা যাচ্ছে যে সেটি 2-এর বেশি হলে সেটি যোগ হয়, 2-এর কম পেলে বা ফেল করলে সেখানে কোনো মার্ক যোগ হয় না।
তো সেই অতিরিক্ত নম্বরটি কত সেটি আমরা কীভাবে ক্যালকুলেশন করব। তাহলে এখানে লিখতে হবে ইফ এখানকার সেল ভ্যালুটি যদি গ্রেটার দেন 2 হয়, 2 এর বেশি হয়, তখন আমরা এখান থেকে 2 মাইনাস করব। আর যদি না হয় তাহলে আমরা এখানে 0 দিয়ে দেব। তাহলে আমরা লক্ষ্য করি যদি সেটা 2 এর বেশি হয় তাহলে এখান থেকে 2 মাইনাস করব, আর না হলে আমরা এখান থেকে ভ্যালুটা 0 দেখাবে। তাহলে আমরা লক্ষ্য করছি এখানে 2 পেলে 0 যোগ হবে, আর যদি সেটি 3 হয় তাহলে 1 যোগ হবে, 3.5 হলে 1.5 যোগ হবে, এভাবে 5 পেলে 3 পয়েন্ট যোগ হবে। অর্থাৎ আমাদের কন্ডিশনটা আমরা লিখবো, জাস্ট কন্ডিশনটা লিখবো, আর আমি কী চাই সেটি আমার মতো করে আমি এখানে রিটার্ন করব। এরপর আরেকটি উদাহরণ আমরা দেখি। আমরা অনেক সময় ডিসকাউন্ট দিয়ে থাকি বিভিন্ন পণ্যের ক্ষেত্রে, যে 10,000 টাকার বেশি পণ্য কিনলে 5% ডিসকাউন্ট হবে, না হলে আমরা ডিসকাউন্ট হবে না। সেক্ষেত্রে আমরা কী করবো, ইকুয়াল ইফ এখানকার সেল ভ্যালুটি যদি গ্রেটার দেন 10,000 হয়, তাহলে কি হবে, আমরা এখানকার সেল ভ্যালু যেটি থাকবে সেটির উপরে আমরা হয়তো 5% ডিসকাউন্ট দেব, ইন্টু 5%, অথবা এটি 0.05 দিয়ে গুণ করলেও হবে। আদারওয়াইজ আমরা এখানে কোনো ডিসকাউন্ট দেব না, অথবা ডিসকাউন্ট দিতে চাইলে সেই ডিসকাউন্টটি একইভাবে লিখে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10,000 টাকার বেশি হলে আমরা ডিসকাউন্ট এখানে দিচ্ছে, এখানে 10,000 টাকার বা তার কম ভ্যালু থাকলে সেখানে আমরা ডিসকাউন্ট পাচ্ছি না। এখন এই বিষয়গুলো যদি আমাদের আসলে মুখস্থ করার বিষয় না, এগুলো হচ্ছে আমাদের আসলে কোথায় কোন কন্ডিশনটা বসবে সেটার সাপেক্ষে আমরা কী উত্তর চাই। এখন যদি আমাদের এই কন্ডিশনগুলো মনে না থাকে, এই ক্ষেত্রে আমরা যদি এইভাবে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ না করে থাকি, তাহলে আমরা জাস্ট এখানে ফাংশন বাটনে ক্লিক করার পর এখানে ইফ ফাইন্ড আউট করে ওকে প্রেস করব। তারপর এখানে আমাদের লজিক্যাল টেস্টের মধ্যে আমরা আমাদের কন্ডিশনটা দিয়ে দিব যে ইফ এখানে আমাদের সেল এখানে ক্লিক করব, সেল এখানে ক্লিক করব, ইফ সেল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 10,000, তাহলে আমরা কী চাই, তাহলে হচ্ছে এখানকার সেল ভ্যালুটি থেকে, তাহলে আমরা চাই হচ্ছে এখানে ট্রু হিসেবে দেখাবে এখানকার সেল ভ্যালু ইন্টু 0.05 বা 5%, আদারওয়াইজ এখানে আমরা 0 দেখব। এখানে কিন্তু কমা বা ডাবল কোটেশনের এই টেনশনগুলি এখানে থাকবে না। অর্থাৎ এইখানে আমরা উইজার্ড ইউজ করে আমাদের কন্ডিশনটা ট্রু হলে এই তিনটি ব্যাপার, কন্ডিশনটা ট্রু হলে কী হবে, কন্ডিশন ফলস হলে কী হবে, সেটি আমরা লিখে দেব। তাহলে একইভাবে আমরা এখানে কমা, কোটেশন, ব্র্যাকেট এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন থাকবে না। পরবর্তী পর্বগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই লাইক এবং দিয়ে আপনাদের ভালো লাগার কথাটি ব্যক্ত করুন। সেক্ষেত্রে আমরা অনেকগুলো নেস্টেড ইফ বা আরও বেশি একাধিক যৌক্তিক সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেটি সম্পর্কে আমরা জানব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার ভালো লাগার কথাটি ব্যক্ত করুন, তাহলে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করতে উৎসাহিত হব। ধন্যবাদ।